মুম্বাই, যাকে আমরা ভারতের মহানগরী বলি, যে শহর কখনো ঘুমায় না। 2008 সালে 26শে নভেম্বর সন্ধ্যাবেলাও শহরটি তার নিজস্ব ছন্দেই ছিল। মেরিন ড্রাইভের নোনা বাতাসে তখনও কোনো ভয়ের আভাস ছিল না। কোলাবার বাদোয়ার পার্কে জেলেরা দিনের কাজ শেষ করে ঘরে ফিরছিলেন। কিন্তু ঠিক 8টা 10 মিনিটে সমুদ্রের ঢেউ চিরে একটি ছোট্ট স্পিডবোট এসে তীরে ভিড়ল। সেখান থেকে সাধারণ পোশাকের 10 জন যুবক নামল। তাদের পিঠে ছিল ভারী ব্যাকপ্যাক, পরনে ছিল জিন্স টি শার্ট। স্থানীয় মৎস্যজীবী ভরত তানোরের সন্দেহ হয়েছিল। তিনি তখন তাদের পরিচয় জানতে চাইলেন। তখন তাদের মধ্যে একজন রুক্ষ স্বরে বলে উঠল, যাও নিজের কাজ করো। ভরত জানতেন না এই সাধারণ চেহারার 10 জন যুবক আসলে লস্করি তৈবার প্রশিক্ষিত ঘাতক। তারা দুজন করে ভাগ হয়ে যায় এবং ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলার সূচনা করে। আজ আমরা সেই 60 ঘন্টার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত এবং আমাদের বীর সেনানীদের অসম লড়াইয়ের কথা বিস্তারিত জানব। বন্ধুরা, আজকের ভিডিওটি কেবল একটি তথ্যচিত্র নয়, এটি আমাদের বীরদের সাহসিকতার এক জীবন্ত দলিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। এই গল্পের শুরুটা কিন্তু মুম্বাইয়ের তটে নয়, বরং গভীর সমুদ্রে। 23শে নভেম্বর 2008 করাচির একটি নির্জন বন্দর থেকে লস্করি তৈবার মালিকানাধীন আল হুসাইনি নামক একটি বড় জাহাজে করে রওনা দেয় 10 জন ঘাতক। প্রত্যেকের ব্যাকপ্যাকে ঠাসা ছিল AK-47 রাইফেল, কয়েক হাজার রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড এবং RDX। করাচি থেকে ছাড়ার কয়েক ঘন্টা পর আন্তর্জাতিক জলসীমানায় তারা ভারতের পোরবন্দরের একটি মাছ ধরার ট্রলার কুবের, যার রেজিস্ট্রেশন নাম্বার ছিল GJ01MM1262, তারা দেখতে পায়। জঙ্গিরা কৌশলে সাহায্য চাওয়ার বাহানায় কুবেরে উঠে পড়ে এবং ট্রলারে থাকা 5 জন ভারতীয় মৎস্যজীবীকে বন্দী করে। লস্করের এই প্রশিক্ষিত ঘাতকরা 4 জন মৎস্যজীবীকে তৎক্ষণাৎ নৃশংসভাবে হত্যা করে এবং তাদের দেহ সমুদ্রে ভাসিয়ে দেয়। কিন্তু ট্রলারের ক্যাপ্টেন অমর সিং সোলাঙ্কিকে তারা বাঁচিয়ে রাখে, যাতে তিনি আরব সাগরের গোলকধাঁধা পেরিয়ে তাদের মুম্বাইয়ের উপকূল পর্যন্ত পৌঁছে দিতে পারেন। 26শে নভেম্বর সন্ধ্যা, আরব্য সাগরের দিগন্তে তখন সূর্য ডুবছে, কিন্তু মুম্বাইয়ের জন্য সেটা ছিল এক অন্ধকার অধ্যায়ের শুরু। মুম্বাই উপকূল থেকে মাত্র 4 নটিক্যাল মাইল দূরে, এতটাই কাছে যে মহানগরীর আলোগুলো আবছা দেখা যাচ্ছিল। ঠিক সেখানেই থামিয়ে দেওয়া হয় সেই অভিশপ্ত ট্রলার কুবেরকে। ক্যাপ্টেন অমর সিং সোলাঙ্কি হয়তো শেষবার ভেবেছিলেন তিনি এবার বাড়ি ফিরবেন, তার পরিবার হয়তো তার পথ চেয়ে বসে আছে। কিন্তু তিনি জানতেন না এই পিশাচরা কোনো জ্যান্ত সাক্ষী রাখে না। হঠাৎ নিস্তব্ধ সমুদ্রের বুক চিরে এক পৈশাচিক নিষ্ঠুরতা নেমে আসে। ঘাতকরা ঠান্ডা মাথায় অমর সিংয়ের গলা চিরে দেয়। ট্রলারের কাঠের মেজের উপর যখন তার নিথর দেহটা গরম রক্তে ভেসে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে 10 জন ঘাতক একটি ছোট রাবার বোর্ডে চেপে মহানগরীর দিকে রওনা দেয়। ভাবুন একবার, শহরের মানুষ তখনও জানে না মৃত্যু তাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো র এবং IB আগে থেকেই বারবার সতর্ক করেছিল যে সমুদ্র পথে ফিয়াদে হামলা হতে পারে। CIA থেকেও ইনপুট এসেছিল, কিন্তু সিস্টেমের গাফিলতি আর অফিসারদের মধ্যে সমন্বয়ের অভাবে সেই সতর্ক বার্তা ফাইলের তলায় চাপা পড়ে রইল। আর সেই গাফিলতির সুযোগ নিয়ে মাঝ সমুদ্রে যমদূতদের আটকানো গেল না, যার ফল আজ পুরো মুম্বাইকে ভোগ করতে হচ্ছে। রাত তখন ঠিক 9:20। মুম্বাইয়ের হৃৎপিণ্ড ছত্রপতি শিবাজি টার্মিনাল বা CST। হাজার হাজার মানুষ তখন ঘরে ফেরার তাড়াহুড়োয় ব্যস্ত। কিন্তু এই প্রাণবন্ত স্টেশনের আড়ালে যে সাক্ষাৎ যমদূত ওত পেতে বসে আছে তা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎ স্টেশনের টয়লেট থেকে বেরিয়ে এলো 2 ছায়ামূর্তি, আজমল কাসাব আর ইসমাইল খান। তাদের চোখে কোনো মায়া ছিল না, ছিল কেবল পৈশাচিক খুনের নেশা। কোনো কিছু বুঝে ওঠার আগেই স্টেশনে সেই চিরচেনা কোলাহল চুরমার হয়ে গেল AK-47 তীক্ষ্ণ গর্জনে। ভাবুন একবার, চারিদিকে শত শত মানুষ প্রাণ ভয়ে ছুটছে, আর আজমল কাসাব
সে তখন উন্মত্তের মতো খিলখিল করে হাসছে আর বৃষ্টির মতো বুলেট মানুষের বুকে বিধিয়ে দিচ্ছে। শিশু, নারী, বৃদ্ধ সবাই তখন কেবল চলন্ত টার্গেট। মুহূর্তের মধ্যে স্টেশনে সেই চকচকে মেজে রক্তের নদীতে পরিণত হলো। এই বিভীষিকার মাঝে যখন চারিদিকে কেবল মৃত্যুর হাহাকার, তখন এক দেবদূতের মতো আকুত ভয় কণ্ঠ ভেসে এলো স্টেশনের মাইকে। তিনি রেলওয়ে ঘোষক বিষ্ণু দত্তারাম জেন্দে। চারিদিকে তখন গ্রেনেড ফাটছে, জানালার কাঁচ ভেঙে গুড়িয়ে পড়ছে, কিন্তু জেন্দে তার আসন ছাড়লেন না। নিজের জীবনের মায়া ত্যাগ করে তিনি অনবরত ঘোষণা করতে লাগলেন, যাত্রীরা স্টেশনের পেছনের গেট দিয়ে নিরাপদে স্থানে সরে যান, ভুলেও প্ল্যাটফর্মের দিকে আসবেন না। জেন্দে সেদিন কোনো অস্ত্র হাতে নেননি, কিন্তু তার সেই একটি সাহসী ঘোষণা হাজারো পরিবারের চোখের জল মুছে দিয়েছিল এবং কয়েকশো মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। ওদিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীদের অবস্থা ছিল অসহায়। তাদের হাতে ছিল সেই পুরনো আমলের 303 রাইফেল এবং সার্ভিস রিভলভার, যা কাসাবদের আধুনিক AK-47 সামনে খড়কুটোর মতো ছিল। ভাবুন সেই অসম লড়াইয়ের দৃশ্য, এক পাশে সেকেলে জং ধরা অস্ত্র আর অন্য পাশে পৃথিবীর অন্যতম বিধ্বংসী রাইফেল। তবুও সেই বীর পুলিশ কর্মীরা এক পাও পিছিয়ে যাননি। তারা বুক চিতিয়ে লড়াই করতে গিয়ে শহীদ হলেন 5 জন রেলওয়ে কর্মী এবং বহু সাহসী পুলিশ সদস্য। মাত্র 1 ঘন্টার এই পৈশাচিক তাণ্ডবে পুরো স্টেশনটা একটা শ্মশানে পরিণত হলো। সেখানে পড়ে রইল 58টি নিথর দেহ এবং 104 জন মুমূর্ষ মানুষের গোঙানি। মুম্বাইয়ের সেই ব্যস্ততম স্টেশনটা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে গেল বারুদ আর তাজা রক্তের গন্ধে। রাত তখন 9:58। মুম্বাইয়ের কোলাবায় অবস্থিত 1971 সালে সেই ঐতিহাসিক লিওপোল্ড ক্যাফে। বিয়ারের মগ আর খাবারের গন্ধে মম করা ক্যাফেটি তখন বিদেশি পর্যটক আর সাধারণ মানুষের হাসাহাসিতে মুখর ছিল। কিন্তু কেউ জানতো না সেই হাসির আওয়াজ কয়েক সেকেন্ডের মধ্যে পৈশাচিক আত্মনাদে বদলে যাবে। হঠাৎ ক্যাফেতে ঢুকে পড়ল 2 যমদূত, আবু শোয়েব আর আবু নাজির। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যাগ থেকে হ্যান্ড গ্রেনেড বের করে ছুড়ে দিল ভিড়ের মধ্যে। বিস্ফোরণের কান ফাটানো আওয়াজে ক্যাফেটি কেঁপে উঠল, আর তারপরেই শুরু হলো AK-47 ব্রাশ ফায়ার। ভাবুন সেই দৃশ্য, ক্যাফের কাচের দেওয়ালগুলো চুরমার হয়ে যাচ্ছে আর মানুষের তাজা রক্তে ভিজে যাচ্ছে মেঝের প্রতিটি কোণা। মাত্র 10 মিনিটের সেই নারকীয় তাণ্ডবে 2 জন বিদেশি সহ 10 জন নিরীহ প্রাণ হারিয়েছিলেন। আজও লিওপোল্ড ক্যাফের দেওয়ালে সেই বুলেটের দাগগুলো সযত্নে রাখা আছে, যা সেই রাতের নৃশংসতার সাক্ষ্য দেয়। কিন্তু জঙ্গিদের আসল লক্ষ্য ছিল পুরো মুম্বাই শহরকে স্তব্ধ করে দেওয়া। তারা চেয়েছিল পুলিশ যখন এক জায়গায় ব্যস্ত থাকবে, তখন অন্য কোথাও বড় কোনো বিপর্যয় ঘটানো। এই উদ্দেশ্যেই তারা 2টি ট্যাক্সিতে আগে থেকে 8 কেজি করে RDX ভর্তি টাইম বোমা লুকিয়ে রেখেছিল। রাত 10:20 প্রথম বিকট শব্দে কেটে উঠল ওয়াদি বান্দার এলাকা। একটি চলন্ত ট্যাক্সি মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হলো। ঠিক 20 মিনিট পর রাত 10:40 পশ্চিম মুম্বাইয়ের ভিলে পার্লেতে দ্বিতীয় ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। শহরের 2 প্রান্তে এই জোড়া বিস্ফোরণ মুম্বাই পুলিশকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। গোয়েন্দারা তখন ঘামছিলেন, এটি কি কেবল ফিয়াদে হামলা নাকি শহর জুড়ে সিরিয়াল ব্লাস্টের কোনো গভীর ষড়যন্ত্র। আর ঠিক এই বিভ্রান্তির সুযোগ নিয়েই জঙ্গিরা তাজ এবং ওবেরয় হোটেলের ভেতরে জাকিয়ে বসার জন্য মূল্যবান সময়টুকু পেয়ে গিয়েছিল। মুম্বাইয়ের আভিজাত্যের শেষ কথা তাজমহল প্যালেস হোটেল। রাত তখন ঠিক 9:38। 4 জন জঙ্গি হাফিজ, জাবেদ, নাজির এবং সোয়েব হোটেলের ভেতরে ঢুকেই তারা লবিতে থাকা কর্মীদের উপর AK-47 থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে। জঙ্গিরা দ্রুত হোটেলের 6ষ্ঠ তলার রুম নম্বর 520-কে তাদের কন্ট্রোল রুম বানিয়ে ফেলল। সেখানে তারা কর্পোরেশন ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান KR রামামূর্তিকে বন্দি করে। ভাবুন সেই পরিস্থিতির কথা, এক পাশে অত্যাধুনিক অস্ত্রের আস্ফালন আর অন্য পাশে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এক নিদান করুণ আকুতি। ঘাতকরা হোটেলের জানালার দামি পর্দা আর আসবাবপত্রে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে সেই আইকনিক লাল রঙের ডোম থেকে আগুনের লেলিহান শিখা বের হতে শুরু করলো।
যা পুরো মুম্বাইয়ের আকাশকে এক বিষণ্ণ কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছিল। তাজ হোটেলের সেই ভয়াবহ পরিস্থিতির মাঝেই মানবতা আর বীরত্বের এক অকল্পনীয় দৃষ্টান্ত স্থাপন করেন হোটেলের কর্মীরা। বিখ্যাত শেফ হেমন্ত ওবেরয় এবং তার কিচেন টিম তখন নিজেদের জীবনে তোয়াক্কা না করে প্রায় 150 জন অতিথিকে কিচেনের গোপন রাস্তা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলেন। অন্যদিকে হোটেলের জেনারেল ম্যানেজার করমবীর সিং কাউ, তার কাহিনী শুনে যে কারো চোখে জল চলে আসবে। তিনি জানতেন তার স্ত্রী এবং 2 সন্তান হোটেলের আগুনের শিকায় বন্দী হয়ে আছে, তবুও তিনি নিজের স্থান ছাড়েননি। নিজের পরিবারকে হারানোর সেই দুঃসহ যন্ত্রণা বুকে চেপে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত অতিথিদের উদ্ধার করে গেছেন। তাজ হোটেলে টানা 60 ঘন্টার এই অসম যুদ্ধে মোট 31 জন সাধারণ মানুষ এবং বীর কর্মী প্রাণ হারান। ঠিক একই সময় ওবেরয় ট্রাইডেন্ট হোটেলে অন্য 2 জঙ্গি আব্দুল রেহমান আর ফাহাদুল্লাহ সেখানেও রক্তের হোলি খেলেছিল। সেখানে 30 জনের বেশি নিরীহ মানুষকে হত্যা করা হয়। বন্ধুরা, এবার আসি সেই ড্রামাটিক অংশে যা এই হামলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। কাসাব আর ইসমাইল সিএসটি থেকে বেরিয়ে কামা হসপিটালের দিকে রওনা দেয়। খবর পেয়ে মুম্বাই পুলিশের 3 জন নক্ষত্র, এটিএস প্রধান হেমন্ত কারকারে, এটিএস অশোক কামতে এবং এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় সালস্কার একটি সাদা রঙের কোয়ালিস গাড়িতে করে তাদের দিকে এগোচ্ছিল। রাত তখন প্রায় 12টা। কামা হসপিটালের পাশে একটি অন্ধকার গলি থেকে কাসাব আর ইসমাইল হঠাৎ করে গাড়ির উপর গুলি চালানো শুরু করে। AK-47 গুলিতে গাড়ির ভেতরেই 3 বীর অফিসার শহীদ হন। কিন্তু ড্রামাটা শুরু হয় তখন যখন জঙ্গিরা গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে। গাড়ির পেছনের সিটে রক্তে ভেজা অবস্থায় পড়েছিলেন হেড কনস্টেবল অরুণ যাদব। তার কাঁধে গুলি লেগেছিল, কিন্তু তিনি মরে যাওয়ার ভান করে নিথর দেহ হয়ে পড়েছিলেন। জঙ্গিরা ভাবলো সবাই মারা গেছে। কাসাব আর ইসমাইল যখন গাড়ি চালাচ্ছিলেন আর তখন তারা ফোনে কথা বলছিলেন এবং পুরো পরিকল্পনার কথা একজনের সাথে আলোচনা করছিলেন। তখন অরুণ যাদব প্রতিটি কথা শুনছিলেন। তিনি দেখতে পেলেন কাসাব পকেট থেকে ফোন বের করে হ্যান্ডলারের সাথে কথা বলছে। তরুণ যাদব অত্যন্ত সাহসিকতার সাথে নিজের ওয়্যারলেস সেটটি বের করেন এবং কন্ট্রোল রুমে জঙ্গিদের গতিবিধি এবং গাড়ির নম্বর জানিয়ে দেন। তার দেওয়া এই তথ্যের ভিত্তিতেই মুম্বাই পুলিশ পরবর্তী পদক্ষেপ নিতে সক্ষম হয়। এরপর জঙ্গিরা যখন গাড়ি থেকে নেমে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যাওয়ার পর একটি স্কোডা গাড়ি ছিনতাই করে গিরগাঁও চৌপাট্টির কাছে পৌঁছয়, তখন সেখানে ব্যারিকেড তৈরি করে পুলিশ আগে থেকেই তৈরি ছিল। সহকারী সাব ইন্সপেক্টর তুকারাম ওমলে খালি হাতে কাসাবের রাইফেলের নলটি চেপে ধরেন। কাসাব বাঁচার জন্য পাগলের মতো ট্রিগার চেপে দেয়। তুকারাম ওমলের শরীরে 23টি গুলিবিদ্ধ হয়, কিন্তু তিনি রাইফেলটি তারপরেও ছাড়েননি। তার এই আত্মত্যাগের ফলেই কাসাবকে জ্যান্ত ধরা সম্ভব হয়েছিল। যদি কাসাব জ্যান্ত না ধরা পড়ত, পাকিস্তান হয়তো কোনোদিন তাদের ষড়যন্ত্রের কথা স্বীকার করত না। এই বিশাল হামলার ছক তৈরি হয়েছিল প্রায় 2 বছর ধরে। মূল কারিগর ছিল লস্করি তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ এবং অপারেশনাল চিফ জাকিউর রহমান লঘভি। তবে আসল রেকি করেছিলেন ডেভিড কোলম্যান হেডলি, যাকে দাউদ গিলানি নামেও জানা হয়। পাকিস্তানি বংশোদ্ভূত এই আমেরিকান নাগরিক 7 বার মুম্বাই সফর করে তাজ হোটেল, ওবেরয়, নরিমান হাউসের ভিডিও ফুটেজ সংগ্রহ করে লস্করের কাছে পাঠায়। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর কিছু কর্মকর্তা সরাসরি এই প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। 27 নভেম্বর সকালে কেন্দ্র সরকার NSG কমান্ডোদের পাঠায়। শুরু হয় অপারেশন ব্ল্যাক টর্নেডো। এই অপারেশনের সবচেয়ে বড় হিরো ছিলেন মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন। তাজ হোটেলে লড়াইয়ের সময় তার সহকর্মী আহত হলে সন্দীপ চিৎকার করে তার দলকে বলেছিলেন, তোমরা এখানেই থাকো, আমি দেখছি। নিজের শরীরে একের পর এক গুলি নিয়েও তিনি 4 জঙ্গিকে কোণঠাসা করে দিয়েছিলেন। তার ত্যাগের ফলেই তাজ হোটেল মুক্ত হয়। অন্যদিকে নরিমান হাউসে কমান্ডো গজেন্দ্র সিং বিশদ লড়াই করতে গিয়ে শহীদ হন। 29 নভেম্বর সকাল নাগাদ সমস্ত জঙ্গি নিকেশ হয়। শুরু হয় কাসাবের বিচার। বিশেষ আদালতের বিচারক ML তাহলিয়ানি দীর্ঘ শুনানির পর কাসাবকে মৃত্যুদণ্ড দেয়। 2010 সালের মে মাসে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অবশেষে 21 নভেম্বর 2012 তারিখে অত্যন্ত গোপনীয়তার সাথে পুনের ইয়েরওয়াড়া জেলে কাসাবের ফাঁসি কার্যকর করা হয়।
এই হামলার পর গঠিত হয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে NIA। বন্ধুরা, 26/11 মুম্বাই হামলা কেবল 166 জন মানুষের মৃত্যু ছিল না, এটি ছিল একটি জাতির উপর আক্রমণ। এই 60 ঘন্টার তাণ্ডব আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে স্বাধীনতার মূল্য অনেক বেশি। আমাদের নিরাপত্তা রক্ষীরাই সেই স্বাধীনতার অতন্দ্র প্রহরী। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সকল শহীদদের এবং তার পরিবারকে জানাই গভীর শ্রদ্ধা। বন্ধুরা, 26/11 এই ইতিহাস কেবল শোকের নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তা এবং বীরত্বের এক চরম পরীক্ষা ছিল। এই ঐতিহাসিক ঘটনাটি শোনার পর আপনার কাছে আমাদের 3টি বিশেষ প্রশ্ন রইল। এই 60 ঘন্টার বিভৎসতায় আমাদের পুলিশ অফিসার এবং কমান্ডোরা যে অদম্য লড়াই করেছেন, তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ সম্পর্কে আপনার অনুভূতি কি? আমাদের আজকের প্রজন্মের এই ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা কি হওয়া উচিত? আজমল কাসাবকে জীবন্ত ধরা ছিল এই ষড়যন্ত্র ফাঁসের সবচেয়ে বড় অস্ত্র। আপনি কি মনে করেন আন্তর্জাতিক মহলে ভারতের দেওয়া অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও সীমান্তের ওপারে বসে থাকা মূল পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিশ্ব কি যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে? 26/11 পর ভারতের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কি মনে হয়, আমরা কি এখনও এই ধরনের যে কোনো বিদেশি অনুপ্রবেশ বা ফিয়াদে হামলা রুখে দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।